আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন 25 মে জমা দিতে সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের পক্ষ থেকে 1 মাস সময় চাইলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। আবেদনে প্রসিকিউশন জানায়, আশুলিয়ায় পুলিশ ভ্যানে লাশ পোড়ানোর ঘটনায় নতুন একটি ভিডিও তাদের হাতে এসেছে, যা পর্যালোচনা করা প্রয়োজন। এজন্য তারা সময় চান। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যার 4 মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 12 জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা অন্য আসামিরা হলেন সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি আবদুল্লাহ হেল কাফি, এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আব্দুল হাসান, কনস্টেবল মুকুল, এসআই মালিক, এসআই চঞ্চল চন্দ্র সাহা, এসি রাজেন চন্দ্র সাহা এবং নরসিংদী ছাত্রলীগ সদস্য রবিউল ইসলাম। এই বিষয়টা আমাদের সামনে এসেছে, অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা 1 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। শুধু আলোচনা নয়, চর্চা, অঙ্গীকার ও ঐক্যর মধ্য দিয়ে সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংস্কার নিয়ে গণ অধিকার পরিষদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এসব কথা জানান তিনি। ডক্টর আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর মধ্যে 35টি দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। 19 দলের সাথে আলোচনা শেষ হয়েছে। 166টি প্রস্তাবের বাইরেও সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি স্বার্থে নয়, দেশ জাতির স্বার্থে রাষ্ট্র সংস্কার প্রস্তাবগুলো এ সরকারের অধীনে কার্যকর ও বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র সংস্কার কমিশনের প্রতিবেদন বা সংস্কার কমিশনের মতামত, সংস্কার কমিশনের সুপারিশই যথেষ্ট নয়। সকল রাজনৈতিক শক্তির, গণতান্ত্রিক শক্তিগুলোর জনমানুষের ঐক্যের মধ্য দিয়েই কেবলমাত্র আমরা বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশের দিকে অগ্রসর করতে পারব। ঐকমত্য কমিশনের লক্ষ্য হচ্ছে এই জাতীয় সনদ তৈরি করা, যাতে করে ক্ষমতার বিন্যাসে পরিবর্তন ঘটে, যেন বাংলাদেশ তার সমস্ত সম্ভাবনা নিয়ে জাগ্রত হতে পারে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। মামলার জট কমানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে লিগ্যাল এইড সংস্থায় 40% মামলা নিয়ে আসার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র হিসেবে ইশরাক হোসেনের গেজেট প্রকাশে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। সকালে আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তামজিদ সুমনের রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী হিসেবে মেয়র ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের এ সংক্রান্ত গেজেট চ্যালেঞ্জ করে ওই বছর 3 মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন ইশরাক। 4 বছর পর সেই মামলার রায়ে ভোটের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল। আর রোববার বিএনপি নেতা ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়। তবে এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হয়নি বলে জানান আইন উপদেষ্টা। ইশরাক হোসেনের গেজেট নোটিফিকেশন হবে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন আমাদের কাছে জানতে চেয়েছিল। তো নির্বাচন কমিশন তো আসলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তা আমাদের মতামত জানার আসলে প্রয়োজন ছিল না। তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। কথা বলে আমরা যেটা জেনেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে। এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। মামলার জট কমানোর পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে লিগ্যাল এইড সংস্থায় 40% মামলা নিয়ে আসার চেষ্টা করা হবে। কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, ছোট খুব ছোট, ওদের নামই তো কম্পাউন্ডেবল। এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথম যেতে হবে লিগ্যাল এইড অ্যাসোসিয়েশনে।
ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। এটা বাংলাদেশে বিচার প্রার্থী মানুষের জন্য একটা অনেক বড় একটা সুবিধা। এছাড়া যারা হয়রানিমূলক মামলা করছে তাদের বিষয়ে সরকার নজর রাখছে বলেও জানান উপদেষ্টা। যারা এমন মামলা করছে তাদের পরিচয় উন্মুক্ত করা হবে বলেও জানান তিনি। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। ঠাকুরগাঁয়ে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। দিবসটি উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, ওজন মাপা, বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান ও আলোচনা সভা হয়েছে। চুয়াডাঙ্গা জজ কোর্ট চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আকবর আলী শেখ। শোভাযাত্রাটি বড়বাজার শহীদ হাসান চত্বর প্রদক্ষিণ করে জেলা আইনজীবী সমিতিতে গিয়ে শেষ হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, খাগড়াছড়ি, শেরপুর সহ সারা দেশে পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। মানুষের বসবাসযোগ্য নগরী গড়ে তুলতে ঢাকা সহ সারা দেশে ঝুঁকিপূর্ণ ও নকশা বহির্ভূত ভবনগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় রাজুকের নতুন জোনাল অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। তিনি বলেন, ঢাকা নারায়ণগঞ্জের যানজট নিরসনে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সবগুলো দফতরের সাথে আলোচনা করে রাজুকের সমাধানের চেষ্টা করবে। এছাড়া অগ্নি ঝুঁকির জন্য বাণিজ্যিক ভবন ও রেস্টুরেন্টগুলোকেও দায়ী করে রাজুকের চেয়ারম্যান বলেন, রেস্টুরেন্টের অনুমোদন ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা যেগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা আদার্স যে কোনো কনস্ট্রাকশন আন্ডার মানে প্রসেসের মধ্যে আছে, সেগুলোতে কোনো জিরো টলারেন্স, এখানে নিয়ম নীতির কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। রাজুকের কাছে কোনো প্রভাবশালী মহল, শক্তিশালী মহল বলে কিছু নাই। আমরা যাকে যেভাবে পাবো আমরা সেটা উচ্ছেদ করব যেটা সম্ভব। রাজবাড়ীতে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর 2 দিনের রিমান্ড মঞ্জুর এবং অন্য আরেকটি মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছে আদালত। সকালে জেলা আদালতের বিচারক মোহাম্মদ তামজিদ আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন। গত 31 আগস্ট রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী রাজীব মোল্লা সদর থানায় কাজী কেরামত আলী সহ 170 জনের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করেন। এদিকে জেলার গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীদের উপর হামলার আরেকটি অভিযোগে তাকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দিয়েছে আদালত। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলেজ ছাত্র আসিফ হোসেন হত্যা মামলায় সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরিকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে হেনরিকে আদালতে হাজির করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক KM শাহরিয়ার বাপ্পি হেনরিকে গ্রেফতার দেখানোর আদেশ প্রদান করেন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ RFL-এর উদ্যোগে রাজশাহীতে দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে। দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান প্রাণ RFL গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রায় 26 একর আয়তনের এই কারখানাকে প্রাণ RFL পরিণত করতে চায় উত্তরবঙ্গের সর্ববৃহৎ পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানে। শতভাগ রপ্তানিমুখী এ কারখানায় তৈরি করা হবে বিভিন্ন ব্যাগ, জুতা ও তৈরি পোশাক। তাছাড়া এখানে একটি আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। 2 বছরের মধ্যে 12,000 মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে এখানে প্রায় 350 কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ট্রেন চালুর দাবিতে টানা 8 দিন ধরে রেলপথ অবরোধের পাশাপাশি লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধায় শুরু হয়েছে মহাসড়ক অবরোধ। ফলে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে আটকা পড়েছে বিভিন্ন ধরনের যানবাহন। এদিকে জেলার পাটগ্রামে গত 21 এপ্রিল থেকে রেলপথ অবরোধের কারণে লালমনিরহাট বুড়িমারি রুটে চলাচলকারী 4 জোড়া ট্রেন বন্ধ রয়েছে। বুড়িমারি থেকে ঢাকার পথে সরাসরি আন্তনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস চালুর দাবিতে রেলপথ মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন স্থানীয় আন্দোলনকারীরা। চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব অটিজম দিবস। এই উপলক্ষে নিষ্পাপ
অটিজম ফাউন্ডেশন আয়োজন করে আলোচনা সভার। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডক্টর বাসনা মুহুরী। সভায় সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, অটিস্টিক শিশুরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, তাদের প্রতি সহানুভূতি নয়, সম্মানের দৃষ্টিতে দেখতে হবে। অটিজম বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি উল্লেখ করে বক্তারা স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ করি এই স্লোগানকে সামনে রেখে সবাইকে এগিয়ে যাবার আহ্বান জানান। বিএনপির বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপপ্রচারের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীরা দুর্গাপুর ফাজিল মাদ্রাসা মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দুর্গাপুর বাজারে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন গত 15 বছর ধরে বিএনপি নেতা কর্মীদের নির্যাতন করেছে। এখনও বিএনপি নেতাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। অবিলম্বে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দর্শক, এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।